নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। ইন্ডিয়ান পলিটি সিরিজে আজকে আমাদের টপিক হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এর আগে আমরা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, সিটিজেনশিপ অ্যান্ড ডিপিএসপির মতো ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে নিয়েছি এবং সেগুলো ছিল কিন্তু এমসিকিউ সাথে একটু অ্যানালাইসিস, মানে প্রত্যেকটা এমসিকিউকে ধরে ধরে ডিসকাশনের মাধ্যমে। আর আজকেও আমরা ঠিক সেম প্যাটার্নে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে 25 এমসিকিউ নিয়েছি, বাট প্রত্যেকটা এমসিকিউকে চেষ্টা করবো একটু ডিটেলসে আলোচনা করা। তো এই ক্ষেত্রে সুবিধা বলতে একটাই, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের এমসিকিউ তো হবেই, তার সাথে সাথে একটু বেসিক আইডিয়া, মানে টোটাল অল ওভার প্রেসিডেন্ট সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে। আর এরপরে যদি মনে হয় যে আরও কিছু এমসিকিউ তোমাদের দরকার, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর একটা পার্ট 2 নিয়ে চলে আসবো, মানে আজকে 25 রয়েছে, পরের দিন হয়তো 20 কি 25-এর আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটা একদম শেষ অবধি দেখো, আর প্লিজ শেষ অবধি শেষ করার পরে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো শুরু করছি আমাদের 25 এমসিকিউ এর প্রথম কোশ্চেন। হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করান? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, স্পিকার অফ লোকসভা, প্রাইম মিনিস্টার না ভাইস প্রেসিডেন্ট? তো আমাদের রাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান তিনি হচ্ছেন অপশন এ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। Which one of the following does not constitute the electoral college for electing the president of India? অর্থাৎ আমাদের যে প্রেসিডেন্টের যে নির্বাচন হয় সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ আমরা ভোট করি এমপি অ্যান্ড এমএলএদের জন্য, আর পরবর্তীকালে এই এমপি অ্যান্ড এমএলএরা এরা গিয়ে নির্বাচন করেন প্রেসিডেন্টকে। তো এইটা নির্বাচনের জন্য একটা ইলেকট্রাল কলিগ গঠন করা হয়। তো এখানে চারটে অপশন দিয়েছে, এদের মধ্যে কে এই বা কারা এই ইলেকট্রাল কলিগে পার্ট নেয় না? অপশনগুলো একবার দেখে নিচ্ছি। ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি অফ ইচ স্টেট অর্থাৎ এমএলএরা, অ্যান্ড অপশন ডি ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। কারণ এটা খুব বেসিকভাবে যদি ভাববো, আমাদের ভারতবর্ষে 5 থেকে 6টা স্টেটেই মাত্র এই লেজিসলেটিভ কাউন্সিল আছে, অর্থাৎ সব স্টেটে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই। তো যদি সব স্টেটে না থাকে তাহলে তো সব স্টেট রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে না আমাদের প্রেসিডেন্টের ইলেকশনের জন্য, সেই জন্য লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারকে এর মধ্যে ধরা হয় না, অর্থাৎ ইলেকট্রাল কলিগের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদেরকে ধরা হয় না বা এদেরকে কাউন্ট করা হয় না, এরা ভোট দেয় না। দ্য 5-year টার্ম অফ প্রেসিডেন্ট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য, অর্থাৎ আমাদের প্রেসিডেন্টের জন্য যে সময়কাল নির্ধারণ করা হয় সেটা হচ্ছে 5 বছর। তো এই 5 বছর সময়কালটা কবে থেকে শুরু হয়? বলেছে ফার্স্ট ডে অফ মান্থ হি অ্যাজিউম চার্জ, অপশন বি ফার্স্ট ডে অফ দ্য মান্থ ফলোয়িং দ্য মান্থ হি অ্যাজিউম চার্জ অ্যান্ড ডে হি অ্যাজিউম চার্জ, অ্যান্ড ডি দ্য ডেট অফ হিজ ইলেকশন রেজাল্ট। তো এটা ইজিলি বোঝার জন্য আমরা ধরে নিই 20 ফেব্রুয়ারি রেজাল্ট এলো আমাদের প্রেসিডেন্টের ইলেকশন, অর্থাৎ প্রেসিডেন্ট ফাইনাল হয়ে গেছে, সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। অ্যান্ড 26 ফেব্রুয়ারি ঠিক হলো প্রেসিডেন্ট নিজের চেয়ারে বসবেন, অর্থাৎ নিজের চার্জ নেবেন। এই দিন থেকে ওনার যে অফিসিয়াল কাজকর্ম শুরু হবে। তো হিসাব অনুসারে আমাদের যে অ্যান্সারটা সেটা হচ্ছে 26 ফেব্রুয়ারি হবে সেই হিসাবে। তো 26 উনি যেহেতু চেয়ারে বসছেন, এই দিন থেকে ওনার টেনিওর শুরু হবে। অপশান এ যারা বলতে চাইছে, অপশান এর মানে এটাই যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে কাউন্ট করা হবে, অর্থাৎ উনি রেজাল্ট 20 তারিখে আসলো বা উনি চেয়ারে বসছিলেন 26 তারিখে, বাট কাউন্ট করা হবে নাকি 1 ফেব্রুয়ারি থেকে। প্রথম কোশ্চেনের মানে প্রথম অপশানের যেটা মানে দাঁড়াচ্ছে এটাই। অপশান বি যেটা মানে দাঁড়াচ্ছে, অর্থাৎ আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে তার পরের মাস অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে উনি নাকি চেয়ার মানে ওনার টেনিওর শুরু হবে, বাট কোনোটাই না, না ফেব্রুয়ারি না মার্চ। অ্যাকচুয়ালি উনি যেদিনকে ওনার এই পদে বসবেন বা যেদিন থেকে দায়িত্ব নেবেন সেই দিন থেকে ওনার এই কাউন্ট শুরু হবে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি, নট 20, নট 1 ফেব্রুয়ারি, নট 1 মার্চ। If the president wants to resign from office, he may do so by written to the, অর্থাৎ প্রেসিডেন্ট যদি নিজের পদ থেকে বলতে গেলে রেজিগনেশন দিতে চান বা রিজাইন করতে চান, তাহলে নিজের রেজিগনেশন লেটার কাকে জমা করবেন? ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার না স্পিকার অফ লোকসভা? তো এক্ষেত্রে উনি ওনার পদত্যাগপত্র জমা করবেন অপশন এ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওনাকে বলতে গেলে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, আর উনি কিন্তু ওনার রেজিগনেশন জমা দেবেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। 5. In which of the following situation does the president acts in his own direction? অর্থাৎ কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন?
In appointing the Prime Minister, option B, in returning a proposal to Council Minister for reconsideration, option C both, and option D none of the above. তো অপশন এটা হবে না কেন, তার আমাদের একটা থেকে দুটো কোশ্চেন পরেই প্রপারলি অপশন এটা কেন হবে না সেটা আমরা জানতে পারবো, বাট এখানে অপশন অনুসারে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইন রিটার্নিং এ প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার ফর রিকনসিডারেশন। এর বেসিক অর্থ ধরে না কোনো বিল, যখন কোনো হাউস থেকে কোনো বিল পাস করে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, তো প্রেসিডেন্ট যদি মনে করেন যে এই বিলে কোনো মডিফিকেশন দরকার, একটু চেঞ্জেস দরকার, তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছা অনুসারে সেই বিলটা আবার হাউসে ফেরত পাঠাতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু এই ইচ্ছাটা বা এই স্বাধীন মতামতটা সম্পূর্ণ প্রেসিডেন্টের কাছে আছে। তো সেটাই বলেছে, প্রেসিডেন্ট চাইলে কোনো বিলকে রিকনসিডারেশনের জন্য পুনরায় হাউসে পাঠাতে পারেন বা কাউন্সিল অফ মিনিস্টার্সদের কাছে পাঠাতে পারেন। In the election of president, the value of the vote of the Lok Sabha members, অর্থাৎ প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, তো সেখানে জানি আমরা লোকসভা মেম্বাররা ভোট করেন, তো প্রত্যেক লোকসভা মেম্বারের যে ভোটের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কিসের ওপর ডিপেন্ড করে বা ভ্যালুটা কেমন, অর্থাৎ আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ সেম, অর্থাৎ প্রত্যেকের ভোটের ভ্যালু সেম, অর্থাৎ আমাদের ইউপি থেকে একজন যদি যায় তার ভোটের ভ্যালু যেমন হবে, আমাদের সিকিম থেকে যদি কোনো ব্যক্তি যায় তার ভোটের ভ্যালু সেম হবে, এটাই বলতে চাইছে অপশন এ। অপশন বি, ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফিক্যাল সাইজ অফ দ্য রেসপেক্টিভ স্টেট। Option C, differs according to the numbers to votes a member represent, and option D none of this. তো এখানে ইউপি অ্যান্ড সিকিম এক্সাম্পলটা এর জন্যই দিলাম কারণ ইউপি অ্যান্ড সিকিম এদের জিওগ্রাফিক্যাল সাইজে অনেক ডিফারেন্স আছে, ইভেন পপুলেশনেও। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য মেম্বার্স টু দ্য ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য নাম্বার টু ভোট এ মেম্বার রিপ্রেজেন্ট, অর্থাৎ এক একটা মেম্বারের কাছে কতটা ভোটার্স আছে, অর্থাৎ তাকে কতজন ভোটার চুজ করছে তাকে, বা তার আন্ডারে কতগুলো ভোটার আছে এর উপর ডিপেন্ড করছে। তো এটাকে আমরা যদি এক কথায় বলতে যাই, এটা হয়ে যাচ্ছে পপুলেশন, সরি। তো পপুলেশন হয়ে যাচ্ছে এটার বেসিক ফ্যাক্টর, নট জিওগ্রাফিক্যাল সাইজ, মানে অর্থাৎ বলতে গেলে আমাদের কোনো এরিয়ায় মানে একজন মেম্বারের কাছে বড় এরিয়া আছে বাট সেখানে পপুলেশন কম আছে, আর একটা মেম্বারের কাছে এরিয়াটা তুলনামূলক ছোট বাট তার আন্ডারে পপুলেশন বা ভোটার্স বেশি আছে, তো সেই ক্ষেত্রে ভোটার্সের ভ্যালু অনুসারে তার এরিয়ার যেহেতু ভোটার্স বেশি, তো সেই জন্য তার ভ্যালু বেশি হবে। তো সেই জন্য এটা ডিপেন্ড করছে পপুলেশন বা নাম্বারস টু দ্য ভোট অফ এ মেম্বার। 7. The President of India is Commander-in-Chief of Defence Forces. Option B, Supreme Commander of Armed Force. Option C, Head of the Government. And option D, Supreme Commander of Defence Forces of the Union and Executive Head of the Union. তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে, উনি তো ডিফেন্স ফোর্সের হেড বটে বা কমান্ডার ইন চিফ তো বটে, তার সাথে সাথে এক্সিকিউটিভ বা আমাদের ইউনিয়নের এক্সিকিউটিভ হেড, অর্থাৎ ভারত সরকারের প্রত্যেকটা কাজ হবে কিন্তু প্রেসিডেন্টের নামে। তো যেমন বলতে গেলে আমাদের কলেজের প্রিন্সিপাল প্রধান হন, স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার, তো সেই রকম আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট। বাট ইন প্র্যাকটিক্যাল লাইফ, ইন প্র্যাকটিক্যাল সেন্সে যদি আমরা দেখতে যাই, অরিজিনাল পাওয়ার বা সব থেকে পাওয়ার যার হাতে থাকেন তিনি হচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর হাতে অরিজিনাল পাওয়ার থাকে, আর ইনি হচ্ছে এক্সিকিউটিভ হেড বা নমিনাল হেডও এটাকে বলা হয়ে থাকে। The president can removed by the way of impeachment which can be made only, অর্থাৎ প্রেসিডেন্টের রিমুভেলের ক্ষেত্রে একটাই প্রসেস, তো সেটা হচ্ছে ইমপিচমেন্ট। আর এই ইমপিচমেন্ট যেখানে মেনশন আছে আর্টিকেল 61, এইটা বহুবার এসেছে, আর্টিকেল মানে ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে মেনশন আছে, তো সেটা হচ্ছে আর্টিকেল 61। তো এখানে সেটাই জানতে চেয়েছে যে প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট প্রসেসটা আছে সেটা শুধুমাত্র কারা শুরু করতে পারবে। অপশন এ, বাই দ্য সুপ্রিম কোর্ট। অপশন বি, বাই দ্য রাজ্যসভা। অপশন সি, বাই দ্য মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা থ্রো ইমপিচমেন্ট। অ্যান্ড অপশন ডি, ক্যান নট বি ইমপিচ। তো এখানে ইমপিচমেন্ট প্রসেস কোথায় শুরু হতে পারে সেটা তো আমরা পরে বলছি, বাট এই অপশন অনুসারে হয়ে যাবে অ্যান্সার আমাদের অপশন সি, বাই দ্য মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা থ্রো ইমপিচমেন্ট প্রসেস। তো তার জন্য একটা স্পেশাল মেজরিটিও লাগে, একটা থার্ড মেজরিটিও দরকার হয় প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে। তো মেজরিটি সম্পর্কে কিন্তু আমরা একটা আলাদা এমসিকিউ ক্লাস করে নেবো, তো সেখানে আমরা মেজরিটি ডিটেলসে পড়ে নেবো, তো এখন ডাইরেক্টলি মেজরিটির মধ্যে আমি যাচ্ছি না। 9. হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো তোমরা একবার পড়ে নাও, তারপর আমি বলছি, বেশ বড় বড় স্টেটমেন্ট আছে, এদের মধ্যে কোনটা কারেক্ট। ওকে, তো যদি তোমাদের পড়া হয়ে যায় আমি ডাইরেক্টলি প্রথমে অ্যান্সারটা বলছি। অ্যান্সার হচ্ছে অপশন ডি, দ্য এমোলমেন্ট, বা এটাকে স্যালারি বলতে পারো, এমোলমেন্ট
অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য প্রেসিডেন্ট শ্যাল নট বি ডিমিনিশড ডিউরিং হিজ টার্ম অফ অফিস, অর্থাৎ প্রেসিডেন্টের যে স্যালারি বা অ্যালাউন্স যেটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু ওনার কার্যকর যে সময়টা আছে, যে 5 বছর আছে, এর মধ্যে কখনো কিন্তু এটাকে কমানো যাবে না। তো এটাই হচ্ছে এখানকার ভুল স্টেটমেন্ট, অর্থাৎ এখানে এই স্টেটমেন্ট অনুসারে এটা বলেছে বাট এটা কিন্তু ভুল। তো সেই জন্যে হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ একমাত্র কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশন ডি, ওনার যে স্যালারিটা কোনো ক্ষেত্রে কমানো যাবে না। আর বাকিগুলো কেন ভুল হলো? প্রেসিডেন্ট মে কন্টিনিউ টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট, তো বলছে প্রেসিডেন্ট হওয়ার সময় প্রেসিডেন্ট উনি যখন থাকবেন, প্রেসিডেন্টের সময়কালে উনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট থাকতে পারবেন, বাট এটা কিন্তু ভুল, উনি মেম্বার অফ পার্লামেন্ট থাকতে পারবেন না। অপশন বি বলেছে উনি এনি আদার অফিস অফ প্রফিট, উনি কিন্তু কোনো রকম অফিস অফ প্রফিটও হোল্ড করতে পারবেন না যখন প্রেসিডেন্ট থাকবেন, তো এটাও ভুল। অ্যান্ড অপশন সি যেটা বলেছে দ্য প্রেসিডেন্ট ইজ এন্টাইটেল টু ইউজ হিজ অফিসিয়াল রেসিডেন্ট অনলি অন পেমেন্ট অফ রেন্ট ফিক্স, তো অবভিয়াসলি প্রেসিডেন্ট যে হাউসে থাকবেন বা যে অফিস হোল্ড করবেন তার জন্য তো ওনাকে কোনো রেন্ট পে করতে হবে না, তো এটা তো চোখ বন্ধ করে একটা ভুল। তো সেই জন্য এ বি সি ভুল, একমাত্র ঠিক হচ্ছে অপশন ডি, যেখানে বলা হচ্ছে ওনাকে কিন্তু ওনার যে ওনার কার্যকারী সময় চলাকালীন ওনার স্যালারি কিন্তু ডিমিনিশ বা কমানো বা বাড়ানো যাবে না। নেক্সট কোয়েশ্চেন 10. Which of the following is not true regarding the payment of the emoluments to the president, অর্থাৎ এই প্রেসিডেন্টের যে স্যালারি যে ইস্যুটা আছে এই সম্পর্কে কোন স্টেটমেন্টটা ঠিক নয়, নট ট্রু বলেছে, আগেরটা কোনটা ট্রু জিজ্ঞাসা করেছিল, এখানে কোনটা ঠিক নয়। অপশন এ they do not require any parliamentary sanction, option B they can reduce during a financial emergency, option C they are shown separately in the budget, and option D they are charged on the contingency fund of India, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চার্জ অন কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে বলে রাখি স্যালারি পেনশন সব কিছু আসে আমাদের কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, নট কন্টিজেন্সি ফান্ড। তো আমরা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, তো সেই জন্য আমাদের ভুল হয়ে গেল কোনটা? অপশন ডি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্টস ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো চারটে অপশন দেওয়া হয়েছে, এদের মধ্যে কোন অ্যাপয়েন্টমেন্টটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে থাকেন না? অপশন এ স্পিকার অফ লোকসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ অফ এয়ারফোর্স অ্যান্ড চিফ অফ দ্য আর্মি, তো এখানে স্পিকার অফ লোকসভাকে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেন না। তো মেনলি স্পিকার অফ লোকসভা ওই হাউসের মধ্যে থেকে সিলেক্টেড হয়, মানে ওখানকার লোকের যারা আছেন মেম্বার আছেন তারাই ভোটের মাধ্যমে স্পিকার অফ লোকসভাকে নির্বাচন করে থাকেন, তো এখানে কিন্তু প্রেসিডেন্টের কোনো হাত নেই। মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট দ্য প্রেসিডেন্টশিপ ইজ 30, 35, 23 না 21, তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আমাদের মিনিমাম যে বয়সটা দরকার সেটা হচ্ছে 35 ইয়ার্স, অপশন বি এখানে আমাদের অ্যান্সার। অ্যান্ড এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, বহুবার এই বেসিক কোশ্চেনটাই বহুবার জিজ্ঞাসা করেছে 30, 35, তো অনেকে 30 অ্যান্ড 35-এর মধ্যে গুলিয়ে যায়, বাট অ্যান্সার কিন্তু 35। 13. When can president use his discretion in appointing the prime minister, তো ডিসক্রিশন এই টার্মটাকে খেয়াল রাখো, কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট নিজের স্বাধীন মনোভাব প্রকাশ করতে পারবে, অর্থাৎ এটা বলতে গেলে ডিসক্রিশন অর্থাৎ এটা হচ্ছে প্রেসিডেন্টের একরকম স্পেশাল পাওয়ার ওনার কাছে শুধুমাত্র আছে, তো কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট এটা ইউজ করতে পারবেন? ইন অল সার্কামস্টেন্স, অর্থাৎ সব ক্ষেত্রেই, ইন নো সার্কামস্টেন্স কোনো ক্ষেত্রেই নয়, অপশন সি অনলি হোয়েন লোকসভা হ্যাজ বিন ডিজলভ, লোকসভা ডিজলভ হয়ে গেলে, না অপশন ডি হোয়েন নো পলিটিক্যাল পার্টি এনজয়েস এ ক্লিয়ার মেজরিটি ইন দ্য লোকসভা, অর্থাৎ সেই সময় যখন লোকসভাতে কোনো পার্টি ক্লিয়ার মেজরিটি পাচ্ছে না, অর্থাৎ বর্তমান লাস্ট 2 বছরে বা লাস্ট দুটো টার্মে দেখলাম বিজেপি একদম ক্লিয়ার মেজরিটি পেয়ে গেছে, তো এমন যদি সিচুয়েশন হতো যেখানে জোট যে আমাদের কংগ্রেস বাকি যে জোট যে সরকার ছিল তারা একটা ভালো মেজরিটি নিয়ে এলো, বিজেপি একটা ভালো মেজরিটি, একটা কনফিউশন ক্রিয়েট বেশ সমানে সমানে হয়ে গেল, তো সেখানে বা সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট নিজের এই ডিসক্রিশনারি পাওয়ার বা স্পেশাল পাওয়ারটা ইউজ করতে পারেন। তো তার পরবর্তী ক্ষেত্রেও আরও কিছু কাজ হবে, তার অ্যান্সার আমরা পরে পেয়ে যাবো কী কী করতে হবে সেক্ষেত্রে। তো এরকম ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু নিজের পাওয়ার ইউজ করতে পারেন, অর্থাৎ প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো বা উনি দেখছেন সামনের ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করতে পারেন বা সেই পার্টিকেই নিয়ে যেতে পারেন সামনের দিকে, অর্থাৎ হোয়েন নো পলিটিক্যাল পার্টি এনজয়স এ ক্লিয়ার মেজরিটি, তো যখন কোনো পলিটিক্যাল পার্টির কাছে কোনো ক্লিয়ার মেজরিটি নেই তো সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট চাইলে নিজের স্পেশাল পাওয়ার ইউজ করতে পারেন। অ্যান্ড এটা কী হবে সেটা আমরা এমসিকিউতেই দেখে নেব।
14. Who can initiate the impeachment proceeding against the president? তো এর আগে আমরা ইমপিচমেন্ট পড়লাম, তো এই যে প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট আছে এটা কোথায় শুরু করা যেতে পারে? অনলি ইন লোকসভা, রাজ্যসভা, এনি বিধানসভা অ্যান্ড আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। তো এখানে ইমপিচমেন্ট কিন্তু আমাদের যে পার্লামেন্টের, সেটা লোকসভা হোক বা রাজ্যসভা, যে কোনো হাউসেই শুরু করা যেতে পারে। তো আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট আমাদের অ্যান্সার, অপশন ডি। দ্য প্রেসিডেন্ট সিলেক্ট অ্যাজ প্রাইম মিনিস্টার, অ্যান্ড এখানে আসছে আমাদের সেই যে লাস্ট দুটো কোশ্চেন আমি বললাম, তো সেই দুটো কোশ্চেনের ফাইনাল টার্ম আসছে এখানে। প্রেসিডেন্ট সিলেক্ট অ্যাজ প্রাইম মিনিস্টার, ভালো করে অপশনগুলো খেয়াল রাখো, মানে খেয়াল করো, আমি একটু পজ নাও, তারপরে আমি বলছি। প্রথম যে পয়েন্টটা বলেছে, দ্য লিডার অফ দ্য পার্টি ইন মেজরিটি ইন লোকসভা, এনি ওয়ান হি উইশেস টু। 3. The person who is in position to win the confidence of the majority in Lok Sabha. And 4. The leader of the party having majority of seats in either Lok Sabha or Rajya Sabha. তো এখানে অপশনটা একটু অন্যরকম দিয়েছে, অর হিসাবে দিয়েছে, অনলি ওয়ান অর থ্রি অ্যান্ড ফোর, 3 and 1, 3 or 4। তো এখানে আমাদের অ্যান্সারটা প্রথমে বলে দিচ্ছি, অ্যান্সার হবে অপশন বি, 1 or 3। 1 or 3 কি আছে? অ্যাজ এ লিডার অফ দ্য পার্টি ইন দ্য মেজরিটি ইন লোকসভা, অর্থাৎ লোকসভায় যে পার্টির লিডারের কাছে মেজরিটি থাকবে সেই ব্যক্তি। অথবা 3 নম্বর যেটা বলেছে, দ্য পার্সন হু ইজ ইন পজিশন টু উইন কনফিডেন্স ইন দ্য মেজরিটি অফ লোকসভা, অর্থাৎ প্রথমে আমরা পড়েছিলাম প্রেসিডেন্টের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, অর্থাৎ উনি এইরকম কোনো কনফিউশন ক্রিয়েট হলে উনি নিজের ইচ্ছা মতো কোনো ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বানাতে পারেন। বাট তারপর একটা কেস হবে, সেই কেসটা হচ্ছে তাকে ফ্লোর টেস্ট বা হাউসে মেজরিটি প্রুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি মেজরিটি প্রুভ করতে না পারে, তো সে কিন্তু আর প্রাইম মিনিস্টার হতে পারবে না বা থাকতে পারবে না। সে শপথ গ্রহণ করলেও তাকে কিন্তু আবার প্রাইম মিনিস্টার পদ থেকে রেজিগনেশন দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট সেই রকম কোনো ব্যক্তিকেই চুজ করে থাকেন সাধারণত, তো যিনি এরকম কোনো ফ্লোর টেস্ট বা কিছু আসলে তিনি তার নিজের ক্লিয়ার মেজরিটিকে প্রমাণ করতে পারবেন। তো এরকম বলতে গেলে ঠিক আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বলছি না, এখন রিসেন্টলি কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্রের সেম সিচুয়েশন হয়েছিল, এটা আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। কারণ সেখানে যে মুখ্যমন্ত্রীকে নির্বাচন করছে প্রেসিডেন্ট, দেখা যাচ্ছে পরবর্তীকালে ফ্লোর টেস্ট বা মেজরিটি প্রমাণ করতে পারছে না। তো 2 থেকে 3 দিন বা 4 দিন পরে সেই সিএম বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে এবং তার পরিবর্তে আসছে নতুন মুখ্যমন্ত্রী। একদম রিসেন্টলি হয়েছে এই দুটো ঘটনা, আমাদের মেনলি কোভিডের আগেই এটা কর্ণাটক অ্যান্ড আমাদের মহারাষ্ট্রে আমরা খুব ক্লিয়ারলি এটা দেখতে পেয়েছি। তো সেম সিচুয়েশন হতে পারে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে আমাদের প্রেসিডেন্টের একটা স্পেশাল পাওয়ার বলতে গেলে, অ্যান্ড প্রাইম মিনিস্টারকে সিলেক্ট করার ক্ষেত্রেও এই দুটো জিনিসকে ওনাকে দেখতে হয়। তার সাথে জানাচ্ছি গলাটার জন্য দুঃখিত, এখনও খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি, তাই একটু মানিয়ে নিও। 16, এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, বেশ ভালো করে একটু দেখো কোশ্চেনটা পড়ছি। দ্য প্রেসিডেন্ট টেক্স অ্যান ওথ বিফোর অ্যাসুমিং অফিস ইন দ্য প্রেজেন্স অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইফ দ্য চিফ জাস্টিস ইজ নট অ্যাভেলেবেল, হি টেক্স দ্য ওথ ইন দ্য প্রেজেন্স অফ, অর্থাৎ আমরা এতক্ষণ পড়ে এলাম প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করান, তিনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বাট এমন যদি কোনো সিচুয়েশন আছে যেখানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেজেন্ট নেই, তো সেক্ষেত্রে কে ওনাকে শপথ বাক্য পাঠ করাবেন? অপশন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, দ্য অ্যাটর্নি জেনারেল, না ইলেকশন কমিশনার। তো এক্ষেত্রে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না থাকেন, উনি অ্যাভেলেবেল না থাকেন, তো সেক্ষেত্রে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট ওনাকে কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। হুইচ অফ দ্য ফলোয়িং এমার্জেন্সিস ক্যান বি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট অন হিজ ওন? তো এখানে 3টে এমার্জেন্সির কথা বলা হয়েছে এবং কোন এমার্জেন্সি প্রেসিডেন্ট নিজের ইচ্ছে দিতে পারবে, অর্থাৎ প্রেসিডেন্টের মন হলো উনি এমার্জেন্সি ঘোষণা করে দিলেন, কোনো রকম কাউন্সিল অফ মিনিস্টার, প্রধানমন্ত্রী বা কারোর সঙ্গে কোনো রকম আলোচনায় না গিয়ে উনি নিজের ইচ্ছা মতো করে দিলেন। তো এদের মধ্যে কোন এমার্জেন্সি উনি করতে পারবেন? সেটা এমার্জেন্সি অন অ্যাসেন্ট অফ আর্ম রিবেলিয়ন, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল ইন স্টেট। তো এখানে অ্যাকচুয়াল অ্যান্সার নান, কোনো ক্ষেত্রেই উনি নিজের ইচ্ছা অনুসারে করতে পারবেন না। অ্যাকচুয়ালি প্রথমের দিকে এটা ছিল, কারণ যখন আমাদের 1975-এ যে এমার্জেন্সিটা হয়েছিল, সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী একটু কানে কানে কিছু বলেছিলেন এবং সেই অনুসারে তখনকার যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন তিনি এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছিলেন। উনি ক্যাবিনেট বা কাউন্সিল অফ মিনিস্টারের সাথে কোনো রকম আলোচনা করেননি। তো পরবর্তীকালে এটাকে চেঞ্জ করা হয়, এটা একটু খেয়াল করে, এটা সম্ভবত 44 অ্যামেন্ডমেন্টে এটা চেঞ্জ করা হয়েছিল এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের পারমিশন নিতে বাধ্য, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারের সাথে আলোচনা করেই কিন্তু এরপর থেকে প্রেসিডেন্ট এমার্জেন্সি ঘোষণা করতে পারবেন। অর্থাৎ এখন বর্তমান আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। তো এমার্জেন্সি যেটা হয়েছিল 1975-এ বেশ একটা বাজে অধ্যায় ছিল, তো সেখানে কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছা অনুসারে করেছিলেন। অ্যাকচুয়ালি নিজের ইচ্ছা না, ইন্দিরা গান্ধীর
পরামর্শ বা ওনার নির্দেশেই। 18 দ্য প্রেসিডেন্ট মে অ্যাপয়েন্ট অল দ্য ফলোইং এক্সেপ্ট, অর্থাৎ এদের মধ্যে কাদেরকে প্রেসিডেন্ট মানে এদের মধ্যে প্রায় সবাইকেই প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন, বা এদের মধ্যে কাকে শুধুমাত্র প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন না? প্রাইম মিনিস্টার, গভর্নর, হাইকোর্ট জাজেস, না দ্য ডি রাজ্যসভা চেয়ারম্যান। তো এদের মধ্যে রাজ্যসভা চেয়ারম্যান, যাকে আমরা ভাইস প্রেসিডেন্টও বলে থাকি, এনাকে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন না। দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিমুভ অল ফলোয়িং এক্সেপ্ট, অর্থাৎ প্রেসিডেন্ট এদের মধ্যে সবাইকেই রিমুভ করতে পারেন, কিন্তু শুধুমাত্র এই চারটে অপশনের মধ্যে কাকে রিমুভ করার পাওয়ার প্রেসিডেন্টের নেই। অপশন এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশন বি গভর্নর অফ স্টেট, অপশন সি কাউন্সিল অফ মিনিস্টার, না অপশন ডি দ্য চেয়ারম্যান অফ এ পাবলিক সার্ভিস কমিশন অন দ্য রিপোর্ট অফ সুপ্রিম কোর্ট। তো এখানে আমাদের অ্যান্সার অপশন সি, কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু আমাদের প্রেসিডেন্ট রিমুভ করতে পারবে না। ইভেন যেহেতু ওনারা আমাদের দ্বারা জনগণের দ্বারা ডাইরেক্টলি নির্বাচিত হয়ে যান, তো ওনাদেরকে কিন্তু প্রেসিডেন্ট ডাইরেক্টলি রিমুভ করতে পারবে না। বাকিতে বলতে গেলে অ্যাটর্নি জেনারেল, গভর্নর অফ স্টেট, আমাদের পিএসসি যে চেয়ারম্যান থাকেন, এনাদেরকে যেমন প্রেসিডেন্ট নির্বাচনও করে থাকেন, তো সেরকম প্রেসিডেন্ট চাইলে এদেরকে রিমুভও করতে পারেন। হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য প্রেসিডেন্ট নট অ্যাপয়েন্ট? তো এদের মধ্যে কাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন না? ফাইন্যান্স কমিশন, প্ল্যানিং কমিশন, কমিশন অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউপিএসসি। তো এদের মধ্যে প্রেসিডেন্ট যাকে অ্যাপয়েন্ট করেন না সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশনের যিনি প্রধান বলতে গেলে সেটা তো অবভিয়াসলি আমাদের প্রধানমন্ত্রী, তো বর্তমানে প্ল্যানিং কমিশন নেই, তো এই কোশ্চেনটাকে একটু ইগনোর করতে পারো। বর্তমানে প্ল্যানিং কমিশনের জায়গায় আছে নীতি আয়োগ। তো এক্ষেত্রে প্ল্যানিং কমিশনে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কোনো রকম হাত নেই। বাকি ফাইন্যান্স কমিশন, আমাদের কমিশন অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউপিএসসি, এই ক্ষেত্রে ওনার অবদান বা ওনার হাত আছে, বাট প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে ওনার কিন্তু কোনো রকম হাত নেই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। 21 দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার অফ অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো। তো এই তিনটে ভেটোর কথা বলা হয়েছে, এদের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে কোন ভেটোটা আছে? তো অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার হচ্ছে 3, অপশন ডি, অপশন ডি 1, 2, 3, অর্থাৎ তিনটে ভেটো পাওয়ারই আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে। 22 an ordinance promulgated by the president has an indefinite life, is workable only if the Lok Sabha is dissolved. Option C, must be laid before Parliament when it reassemble, and is a parallel power to legislature available to the President even when Parliament in session. তো এখানে অর্ডিন্যান্স হচ্ছে সেই সমস্ত বা স্পেশাল বিল বা সেই সমস্ত স্পেশাল জিনিস যেগুলো যখন পার্লামেন্ট হাউসে নেই বাট সেই বিলকে পাস করাতে হবে, এরকম কোনো জিনিসের ক্ষেত্রে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স সাইন করে দেন, যেমন এটা হয়েছিল আমাদের এমার্জেন্সি টাইমে। তো এটা প্রেসিডেন্টের স্পেশাল পাওয়ার একরকম বলা যেতে পারে। আর্টিকেল 123-তে মেনশন আছে এই অর্ডিন্যান্সের কথা। বাট এই অর্ডিন্যান্স কিন্তু এমন না যেটা লাইফ টাইম চলবে বা সব সময়ই ভ্যালিড থাকবে। যখনই আমাদের পার্লামেন্ট পুনরায় মিটিংয়ে বসবে বা হাউস লোকসভা যখন পুনরায় আবার রিঅ্যাসেম্বল হবে, হাউসে কিন্তু এই অর্ডিন্যান্সকে পাস করাতে হবে। অর্থাৎ যদি তার পরবর্তীকালে হাউসে এই অর্ডিন্যান্সকে পাস করানো না হয়, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্যে অপশন সি, মাস্ট বি লেড বিফোর পার্লামেন্ট হোয়েন ইট রিঅ্যাসেম্বল, অর্থাৎ অর্ডিন্যান্সকে পুনরায় কন্টিনিউ করতে চাইলে সেটাকে কিন্তু পার্লামেন্টে পাস করাতেই হবে। অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু অর্ডিন্যান্সটা করছেন একটা এমার্জেন্সি সিচুয়েশনে, তখন পার্লামেন্ট হাউসে নেই, বিল পাস করার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। তো সেই জন্য প্রেসিডেন্ট জাস্ট অর্ডিন্যান্স বা সেটা পাস করিয়ে দিচ্ছেন, বাট পরবর্তীকালে ওটাকে কিন্তু সর্বসমক্ষে নিয়ে এসে ওটাকে সবারই সমর্থনের মাধ্যমে পাস করাতেই হবে। 23 a resolution for impeaching the president can be moved after at least 14 day notice signed by, অর্থাৎ আমরা ইমপিচমেন্ট সম্পর্কে বেশ কয়েকটা কোশ্চেন পড়লাম। তো এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট ওনাকে যে 14 দিনের সময় দেওয়া হবে। তো এখানে বাকি যে অপশানগুলো দেওয়া আছে, অপশন এ নট লেস দ্যান 50 মেম্বার অফ দ্য হাউস, নট লেস দ্যান 1/3 of the total number of the member of house. Option C, not less than 1/4 of the total number of member of the house. And option D, at least 100 member of Lok Sabha and 50 member of Rajya Sabha. তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট যেটা পাস করানো হবে, তো এই পাস করানোর জন্য একটা মেজরিটি দরকার, আর মেজরিটি নিয়ে কোশ্চেন আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। শুধুমাত্র কোন মেজরিটি কী স্পেশালিটি আছে সেটা আমরা আলাদা করে করব। তো এখানে বলতে চাইছি 1/4 টোটাল মেম্বার অফ দ্য হাউস, টোটাল মেম্বার বলেছে, নট প্রেজেন্ট। একটা হয় প্রেজেন্ট মানে হাউসে সেই দিন যতজন মেম্বার প্রেজেন্ট থাকবেন, আর একটা হয় টোটাল যতগুলো মেম্বার আছে সেই হাউসে, সেটা 545 হলে তার 1/3। তো এখানে হচ্ছে নট লেস দ্যান 1/4 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য হাউস।
তো সেটা খেয়াল রেখো, নট টোটাল মেম্বার অফ হাউস, নট প্রেজেন্ট। প্রেজেন্ট অনেক সময় একটা টার্ম দিয়ে দেয় প্রেজেন্ট, অর্থাৎ সেই দিন হাউসে কতজন প্রেজেন্ট আছে, তো এটা হবে নট লেস দেন 1/4 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য হাউস। The executive authority of the union is vested by the constitution in the, তো executive authority head বলতে গেলে এখানে কে, অপশন আমাদের এ, সরি অপশন বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন আমাদের ইউনিয়নের এক্সিকিউটিভ প্রধান। দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইনক্লুড অল দ্য ফলোইং, বাট তো প্রেসিডেন্টের যে লেজিসলেটিভ পাওয়ার আছে এদের মধ্যে সবগুলোই, বাট কোনটা এদের মধ্যে প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার নয়, তো জাস্ট তোমরা আবার পড়ে নিও, একটা হাইলাইটেড পয়েন্ট আছে সেটা ক্লিক করলে হয়ে যাবে। অ্যান্ড অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্য পাওয়ার অফ নমিনেটিং 12 মেম্বার ইন লোকসভা। এটা কিন্তু লোকসভা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজ্যসভাতে উনি 12 জনকে সিলেক্ট করে থাকেন অ্যান্ড লোকসভাতে 2 জনকে, তো সেই জন্য অপশন সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এইটাই শুধুমাত্র ওনার পাওয়ার নয়, বা বলতে গেলে এটা ভুল দেওয়া আছে। অ্যান্ড এই ছিল আমাদের 25 MCQ। কেমন লাগলো অবভিয়াসলি জানিও। আর এখানে আমাদের যে প্রেসিডেন্ট যারা আছেন বর্তমান অবধি, তো তাদের একটা লিস্ট দিয়েছি, অ্যান্ড খুব ভালো করে মনে রেখো, আমাদের রামনাথ কোবিন্দ হচ্ছে আমাদের 14তম প্রেসিডেন্ট। এই কোশ্চেনটা খুব বেসিক কোশ্চেন, বা জিজ্ঞাসা করে নিতে পারে যে আমাদের রামনাথ কোবিন্দ কততম প্রেসিডেন্ট, তো এটা একটু খেয়াল রেখো। তো এইগুলো তোমাদের জন্য 25 MCQ। কেমন লাগছে অবভিয়াসলি জানিও, আর যদি প্রয়োজন হয় তোমরাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, একটা পার্ট 2 নিয়ে আসবো। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে একটু গ্রোথ বাড়ে চ্যানেলটার। আর আমার ভয়েস বা একটু প্রবলেম হচ্ছে এখনও, তো তার জন্য দুঃখিত। আশা করছি সামনের ভিডিওতে এটা একটু ঠিক হয়ে যাবে। তো আজকে এইটুকুই, টাটা।